আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিসংখ্যান। এসএসসি 26 এবং এর সাথে যারা 25-এর এবার সাধারণ গণিত পরীক্ষা দিবা তাদের জন্য আজকে আমরা পরিসংখ্যান পার্ট নিয়ে কথাবার্তা বলবো। তো দেখো, যারা 26 সালের পরীক্ষার্থী তারা এখান থেকে তোমরা 2টা সৃজনশীলই দিতে পারবা, বা চাইলে একটা দিতে পারবা। আর 25-এ এর জন্য জাস্ট একটা সিকিউ এখান থেকে তোমাকে লিখতে হবে। তো আমি একটা বিষয় বলবো, এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্রুপ ডাটা। তো গ্রুপ ডাটা একটা থাকবে তোমাদের যারা 26-এ পরীক্ষা দিবা, এবং আনগ্রুপ ডাটা থেকে একটা থাকার সম্ভাবনা 90%, বুঝছো? আর যদি না থাকে তাহলে দুইটাই গ্রুপ ডাটা বা বক্সের মাধ্যমে থাকবে, বুঝছো? তাহলে যখন তোমার ওই এলোমেলো ডাটা থাকবে, ওইটা তোমার সারণীবদ্ধ করতে কিন্তু অনেক সময় সাপেক্ষ। তো ওই রকম একটা অঙ্ক তোমরা, আমি যদি করে দেওয়ার পর আমার মনে না থাকতে পারে, এই জন্য আগেই বলে দিচ্ছি, 14 নম্বর অঙ্ক, বইয়ের 12 নম্বর অঙ্কটা তোমরা করবে। কিন্তু বইয়ের 12 নম্বর অঙ্ক দেখবা এলোমেলো ডাটা আছে, এটা হচ্ছে তোমরা সাজায় লিখবা, আমরা ওই একটা অঙ্কের আলাদা একটা সলিউশন দিব, বুঝছো? আচ্ছা, যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। তো দেখো, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি কি বোঝায়? তাহলে পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসে যে তোমার যে কেন্দ্রীয় পরিমাপের পরিমাপকগুলো কি কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলো কি কি। তাহলে পরিমাপক কি কি দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়। তাহলে দেখো, প্রথম যে কথাটা সেটা হচ্ছে ভাইয়া, দেখো কেন্দ্রীয় প্রবণতার প্রথম পরিমাপক যদি আমরা লিখি, তাহলে এগুলো সবসময় একটা সেন্ট্রাল মানের দিকে তোমার ধাবিত হয়। আচ্ছা, তাহলে কেন্দ্রীয় প্রবণতার আমরা পরিমাপকগুলো দেখব। তো প্রথমটা তোমরা সবাই জানো, এটা গড়, প্রথমটা গড়। দ্বিতীয় নাম্বার হচ্ছে মধ্যক, গড় মধ্যক। এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রচুরক, প্রচুরক। তো এই 3টা বিষয় আমি একটু বুঝাই আগে প্রথমে, তারপরে তোমাদের বিস্তারিত এগুলো বের করে দেখাবো। দেখো, তোমাদের স্কুলের কোনো একটা টেস্ট পরীক্ষায়, ধরো অঙ্কের 50 মার্কের একটা পরীক্ষা হয়েছে, 50 মার্কের পরীক্ষায় 1 থেকে শুরু করে 50 মার্কের পরীক্ষা হয়েছে। তো এই 1 থেকে 50 মার্কের মধ্যে তোমরা টোটাল হচ্ছে স্কুলের শিক্ষার্থী সংখ্যা হচ্ছে ধরো 20 জন। ওই স্কুলের শিক্ষার্থী সংখ্যা 20 জন। এখন এই 20 জনের মধ্যে কে কত মার্ক পাইছে সেটার একটা ডাটা দেওয়া আছে। যেমন ধরো যে 1 থেকে 10-এর মধ্যে পাইছে 1 জন, 11 থেকে 20-এর মধ্যে পাইছে 5 জন, 21 থেকে 30-এর মধ্যে পাইছে 7 জন, 31 থেকে 40 এটা একটু বেশি পাইছে, এটা হচ্ছে তোমার 4 জন, 41 থেকে 50 এটা পাইছে 3 জন। এখন তোমাকে যদি আইডেন্টিফাই করতে বলা হয় যে দেখো সবচেয়ে বেশি সংখ্যক মার্ক পাইছে কোনটা, তুমি বলতেছো, দেখতে পাবা যে 21 থেকে 30, অর্থাৎ অর্ধেক রেঞ্জের মান বেশি আসছে, অর্থাৎ অর্ধেক শিক্ষার্থী প্রায় তোমার হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে পাইছে, অর্ধেকের একটু কম। তো এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা বলতে কিছু সংখ্যক মান তুমি পাবা যেটা আসলে বেশি হবে, বুঝছো? যেমন ধরো, তোমাদের 100-তে যদি পরীক্ষা হয়, বেশিরভাগই স্টুডেন্ট কত পায় স্কুলে? 60, 65, 70 এরকম। এবং বোর্ড পরীক্ষাতে দেখা যায় যে 70, 80 এটা হচ্ছে অ্যাভারেজ মার্ক থাকে। তো ওইটাই আর কি, গড় মধ্যক প্রচুরক এগুলো সব একই রকম মান আসবে, বুঝছো? একই রকম, অর্থাৎ ধরো এটার মধ্যে গড় কত হবে, যে যদি 50 মার্কের পরীক্ষায় গড় কি 25, 26, 27 এরকম। এগুলো দেখবে, তুমি হিসাব করে দেখবা যে ওই 20 থেকে শুরু করে 25, 26, 27-এর মধ্যে আসছে, বুঝছো? এই হচ্ছে বিষয় টোটাল ওভারঅল। তো আমরা একটা বক্সের মাধ্যমে এই 3টা বিষয়, গড় মধ্যক প্রচুরক, সবগুলো দেখব। তো দেখো, তাহলে আশা করি বুঝছো, এই যে এই প্রশ্নটা যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কিন্তু কয়ে চলে আসতে পারে, যে এই বিষয়গুলো কি কি, 3টা, গড় মধ্যক প্রচুরক। আচ্ছা, এখন বিস্তারিত আমরা তো যাচ্ছি, তাই গড় আমরা প্রথমে 2 নাম্বার দিয়ে শুরু করি, এই বক্সের মাধ্যমে হয়ে যাবে। আচ্ছা দেখো, মধ্যক নির্ণয় থেকে শুরু করি, মধ্যক। তাহলে দেখো, মধ্যক নির্ণয়ের সূত্র কি ভাইয়া? মধ্যক ইকুয়ালস টু n/2। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। অনেকের এই সূত্র মনে থাকে না, আমি একটু বলার চেষ্টা করি। সেটা হলো, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা,
n/2 হচ্ছে মধ্যক শ্রেণী, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী কিন্তু ভাইয়া, এটা আগে নির্ণয় করতে হবে। মধ্যক শ্রেণী কোনটা? n/2, সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। এফসি হচ্ছে, দেখো, এফ ফর ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা, আর বড় হাতের এফসি বলতে বোঝাচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, বুঝছো? ফ্রিকোয়েন্সি বলতে গণসংখ্যা, আর সিতে কিউমুলেটিভ অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা কিন্তু ভাইয়া ক্রমযোজিত গণসংখ্যা, বুঝছো? বড় হাতের এফ সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা যদি এফসি থাকে। আর শুধু এফ বলতে ফ্রিকোয়েন্সি, এমতে হচ্ছে মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এটা হচ্ছে ভাইয়া মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই বিষয়টা ক্লিয়ার? আর এইচ বলতে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো দেখো আমরা সবকিছু এখানে নির্ণয় করব। তো প্রথম কাজ হচ্ছে ভাইয়া মধ্যক শ্রেণীটা নির্ণয় করা। তাহলে আমরা টোটাল দেখতে পাচ্ছি 20 জন শিক্ষার্থী। তো 20 জনকে n/2 করলে দেখো কত আসে, 10। তাহলে n/2, তাহলে 20/2 করলে 10। তাহলে এই 10 সংখ্যাটা যেখানে আছে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী, বুঝছো? তাহলে এখন দেখি যে 10 কোথায় আছে। সেটা বের করার জন্য তোমাকে অবশ্যই কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তো সেটার জন্য আমরা একটা ফাঁকা রাখছি, দেখো একটা। তাহলে ওখানে যদি আমরা দেখো ক্রমযোজিত গণসংখ্যা দেখাই, তাহলে কি হবে দেখো। তাহলে এফসি এটা লিখলাম, কিন্তু বাংলায় লিখবা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো প্রথমটা হচ্ছে ভাইয়া 1, পরেরটা 1-এর সাথে 5 যোগ করো 6, 6-এর সাথে 7 যোগ করো 13, 13-এর সাথে 4 যোগ করো 17, 17-এর সাথে 3 যোগ করলে 20, অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে 20 জন। এখন এই 13 বলতে কি বোঝাচ্ছে দেখো, এই 13 বলতে বোঝাচ্ছে 6 থেকে 13 কিন্তু এটার মধ্যে আছে, অর্থাৎ 6 থেকে 13 এই পার্সনগুলো এই এই ঘরের মধ্যে আছে। তাহলে এটা কিন্তু দেখো এখানে কিন্তু তুমি বলতে পারো যে ভাই 10 সংখ্যাটা, যেটা 10 যে নাম্বারটা বের করছি সেটাও কিন্তু এই ঘরে অন্তর্ভুক্ত। তাহলে এটার লোয়েস্ট ভ্যালু কোনটা? 21। তাহলে এটাই হচ্ছে মধ্যক শ্রেণী, বুঝছো? তাহলে এই যে 10 সংখ্যাটা ভাইয়া 6 থেকে 13 এটার মধ্যে, তাহলে এটাই মধ্যক শ্রেণী। তাহলে এটার নিম্নসীমা কত? 21। তাহলে আমরা মানগুলো জাস্ট বসাবো। দেখো মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 21 প্লাস n/2 কত? n হচ্ছে 20 ভাগ হচ্ছে 2 মাইনাস এফসি কি? বড় হাতের এফ বলতে ক্রমযোজিত গণসংখ্যা, আমি বলছি মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, তাহলে দেখাও, বসায় দাও। তাহলে এফসি কত পাইলা? এফসি হচ্ছে 6 পাইছো ইন্টু, দেখো এইচ কত? শ্রেণী ব্যবধান। আচ্ছা দেখো, তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা এফসি মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সেটা ইনপুট দিছি কিন্তু 6, ওকে। আচ্ছা এখন দেখো এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, তোমরা জানো এটা, যে শ্রেণী ব্যবধান নির্ণয় করে কিভাবে? যে শ্রেণী ব্যাপ্তি যেটা দেওয়া থাকবে, যে কোনো শ্রেণী ব্যাপ্তি থেকে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দিয়ে কিন্তু 1 যোগ করতে হবে, বুঝছো? তাছাড়া কিন্তু প্রপার পাবা না। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কিন্তু ভাইয়া 9 হচ্ছে, 9-এর সাথে আবার 1 যোগ করলে 10। তাহলে এইচ এর ভ্যালুটা কিন্তু 10 ডিভাইডেড, দেখো এই যে এইটা কিন্তু ভুল হয়, আমি আগে স্টার দিলাম যে এটা কিন্তু তখন ভুল হয়। তোমরা যে ক্রমযোজিত গণসংখ্যা বসাইতে যে এই 13ই বসাই দিবা, তখন কিন্তু এটা হচ্ছে না তখন। তো তাইলে তখন তোমাকে এই যে 7 বসাইতে হবে, কিন্তু মধ্যক শ্রেণীর গণসংখ্যা, বুঝছো? এফএম তে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কিন্তু ভাইয়া 7, ঠিক আছে? এটা ভুল করা যাবে না। এখন জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। তো দেখো কত আসে? 21। এখন প্লাস এটা হচ্ছে তোমার 10 মাইনাস 6, এখন এখানে 10 ডিভাইডেড 7, তো হিসাব করবে কত আসে। তাহলে এখানে 21 প্লাস এই জায়গায় হিসাব করলে 4 থাকবে ভাইয়া, 4 ইন্টু 10 ডিভাইডেড 7, 4 10 40, 40 40 ভাগ 7 করবা, আসলো ক্যালকুলেটরে বসাই দিলে তোমার এটার একটা ভ্যালু পাবো, তার সাথে 4 গুণ করলে তোমার 26 দশমিক সামথিং আসবে, অর্থাৎ 26.71। আমি ক্যালকুলেটরে হিসাব করে রাখছি 26.71 এইটা, যেহেতু আমার হচ্ছে মোবাইলটা তোমার রেকর্ডিংয়ে, এই জন্য আমি আগে হিসাব করে রাখছি যে এটা হচ্ছে। তো বিষয়টা আমি আরেকবার রিভিউ দিই। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে বিষয়টা কি ঘটছে, যে প্রথমে তোমাকে আগে n/2 কোথায় অবস্থিত সেটা বের করতে হবে।
তাহলে n এর মান হচ্ছে ভাইয়া 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 আসতেছে। তাহলে 10 সংখ্যাটা এক্সাক্ট কোথায় সেটা বের করার জন্য তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হচ্ছে। সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ 13, অর্থাৎ 1 থেকে শুরু করে 13 পর্যন্ত, এই 21 থেকে 20 শ্রেণী 30 শ্রেণী পর্যন্ত। কিন্তু এক্সাক্ট এই পজিশনে কত নাম্বার আছে, কোন কোন গণসংখ্যা আছে, সেটা হচ্ছে এই যে 6 থেকে শুরু করে 13, অর্থাৎ 6 6 12, 7 জন কিন্তু এখানে আছে। 6 থেকে শুরু করে 13, অর্থাৎ 7 জন এখানে আছে, তার মধ্যে 10ও ইনক্লুডেড। তাহলে এই যে 10 যে নাম্বারটা, সেটা কিন্তু 21 থেকে 30-এর মধ্যে। তো সেটা মধ্যক শ্রেণীর লোয়েস্ট ভ্যালু। n/2 তো মধ্যক শ্রেণী, 6 যেটা সেটা মধ্যক শ্রেণীর ক্রমযোজিত, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আর fm তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, সেটা 7, শ্রেণী ব্যবধান 10। তো এইভাবে হিসাব করে আসছে। তো বিষয়টা হচ্ছে যে একটু এলোমেলো হলে কিন্তু নাম্বারটা, তোমার ফলাফলটা মিলবে না কিন্তু। ওকে, তাহলে এখন দেখো যে তোমার প্রচুরকটা দেখি। প্রচুরক নির্ণয় কিন্তু এত প্যারা নাই, আমি এখানে দেখাতে চাচ্ছি। তাহলে এক ইয়েতে হয়ে যাচ্ছে তোমার মধ্যক আর প্রচুরক, তোমরা কিন্তু একভাবে মাথায় রাখবা একবার। প্রচুরক, প্রচুরক, তাহলে প্রচুরক ইকুয়ালস টু, দেখো এটাও একই সূত্র, l প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2, এটা তুমি ব্র্যাকেট দিবা ইনটু h। আচ্ছা, কোনটা কি আমরা হচ্ছে একটু দেখে বোঝার চেষ্টা করি। ধরো এগুলো আমি মুছে দিলাম, এগুলো আমি মুছে দিলাম। তো খেয়াল করো, তো তুমি এখন বলবা যে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে তোমার এই যে এফসি এটা লাগতেছে না, বুঝছো, এটা কিন্তু লাগতেছে না, এটা কিন্তু এমসিকিউ আসবে। নিজের কোনটি নির্ণয়ে তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগে, সেটা হচ্ছে মধ্যক নির্ণয়। প্রচুরক নির্ণয় কিন্তু জাস্ট এই বক্সটা হলেই হচ্ছে। তো দেখো এল ফর হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখন কথা হলো ভাই, প্রচুর সংখ্যা যেখানে, প্রচুর নাম্বার যেখানে, সেটাই প্রচুরক শ্রেণী। তাহলে এই 7টা হচ্ছে তোমার প্রচুর নাম্বার পাইছে, অর্থাৎ 7 জন শিক্ষার্থী পাইছে 21 থেকে 30-এর মধ্যে, এটাই প্রচুরক। এখন ওটার নিম্ন সীমা কত? 21। তাহলে ওটা কিন্তু আমি লিখলাম না, ওটা হচ্ছে তোমার 21। এখন দেখো f1টা কি আর f2টা কি। প্রচুর থেকে 5 বাদ দিতে হবে, এটা f1। প্রচুর থেকে পরের শ্রেণীটা বাদ দিতে হবে, সেটা f2। আরেকবার বলি, যেটা প্রচুর আছে, প্রচুর থেকে এটা বাদ দিলে সেটা f1, প্রচুর থেকে পরেরটা বাদ দিলে সেটা হচ্ছে f2। ঠিক আছে, তাহলে দেখো প্রচুর থেকে আগেরটা বাদ দাও, এটা থেকে এটা বাদ দাও, তাহলে কত আসবে? 7 মাইনাস 5, তাহলে আসবে হচ্ছে তোমার 2। আর এটা থেকে এটা বাদ দাও, তাহলে এটা 2 পাইলা। এখন 7 থেকে এটা বাদ দাও, তাহলে এটা কত হবে? 3। তাহলে এটা হচ্ছে f2 হচ্ছে 3, আর f1 তো তুমি আগেই বের করছো, ইনটু দেখো শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে এটা হিসাব করো, এখানে কত আসে? তাহলে 21 প্লাস 2/5 ইন্টু 10। তাহলে 2/5 আগে করে নিবা। তাহলে দেখো, তাহলে এটা তুমি দেখো হিসাব করো, 21 প্লাস এটা দিয়ে এটা তুমি কাটো, 5 দুগুণ 10, তাহলে 2 দুগুণ 4, তাহলে এখানে দাঁড়ালো তোমার কত? 25। এটাই হচ্ছে তোমার প্রচুরক। তাহলে দেখো গড়ে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে অনেক কিছু দরকার হয়, আমি বিস্তারিত আগে বলবো। তাহলে গড়টাকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। গড় এক্স বার ইকুয়ালস টু আনুমানিক গড়। এটা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় শিখছি, এটাই বেশি আসে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড এন ইন্টু এইচ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কোনটা কি। এটা হচ্ছে আনুমানিক গড়, এটা হচ্ছে আনুমানিক গড়, আনুমানিক গড়। আচ্ছা, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এন হচ্ছে টোটাল নাম্বার, এফ আইতে গণসংখ্যা, ইউআইতে ধাপ বিচ্যুতি। বুঝছো, এফ ইউআইতে ধাপ বিচ্যুতি। তাহলে আমাকে সবগুলো আগে তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে কি কি লাগবে? এক্স আই লাগবে, বুঝছো, এক্স আই লাগবে। তাহলে দেখো এফআই এর আগে আমরা শ্রেণীর মধ্যমানটা বের করে নিব, বুঝছো, আমরা এফআই এর আগে শ্রেণীর মধ্যমানটা বের করে নিব। তো এই এই বক্সের আগে আগে লিখবো ওইটা, এক্স আই শ্রেণীর মধ্যমান। তাহলে শ্রেণীর মধ্যমানটা তুমি দেখো বের করো কি আসে।
তাহলে xi বা শ্রেণীর মধ্যমান xi, তাহলে এটা কিন্তু শ্রেণীর মধ্যমান, বাংলায় লিখবা শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যমান নির্ণয়ের এটা কিন্তু এমসিকিউ আসে যে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2, তাহলে 1 + 10 ভাগ 2, 11 ভাগ 2 5.5, তাহলে এটা 5.5, পরেরগুলো 10 করে বাড়বে, তুমি যোগ করে দেখবা, তাহলে এটা হচ্ছে 10 করে বাড়লে 15.5, এটা হচ্ছে তোমার 25.5, এটা তোমার 35.5, এটা 45.5। তাহলে শ্রেণীর মধ্যমান পাইলা। এবার কি লাগবে? ধাপ বিচ্যুতি বা ইউআই। তাহলে এটার সূত্রটা তোমাকে জানতে হবে, ধাপ বিচ্যুতি বা ইউআই। তাহলে ইউআই লাগতেছে, আর লাস্টে লাগবে তোমার এফআই ইউআই। এই হচ্ছে বিষয়। তাহলে ইউআই হচ্ছে, দেখো ইউআই এর সূত্রটা আমরা লিখে দেই, ইউআই ইকুয়ালস টু xi মাইনাস এ ডিভাইডেড এইচ, এটা হচ্ছে ইউআই। তাহলে আমরা একটু এখানে লিখি, ইউআই হচ্ছে xi মাইনাস এ ডিভাইডেড এইচ, ঠিক আছে? এটা হচ্ছে ধাপ বিচ্যুতি বাংলায়, ধাপ বিচ্যুতি। আর লাস্টেরটা হচ্ছে এফআই ইউআই, এটা হচ্ছে এফআই ইউআই এর গুণফল। আর এই জায়গায় আমরা লাস্টে লিখবো সামেশন অফ এফআই ইউআই, এটা কত আসে। তো দেখো এই তো হিসাব নিকাশ, জাস্ট হচ্ছে এটা আমরা আগে লিখবো, মাঝখানে লিখবো গণসংখ্যা, আর ওই দুইটা লাইন লিখলে হয়ে যাচ্ছে আমাদের বিষয়। এখন দেখো কি করব, যে ইউআই হচ্ছে xi মাইনাস এ ডিভাইডেড এইচ, তাহলে xiটা হচ্ছে শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড়টা বাদ দিবা। তো বিষয়টা হচ্ছে আনুমানিক গড়টা কোনটা ধরবো, যেটা আসলে মিডল রেঞ্জে, অর্থাৎ তুমি যদি দেখো যে 6টা ঘর আছে এরকম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে ওই মাঝখানে যে 2টা ঘর থাকবে তার থেকে প্রথমটা ধরবা। আর যদি দেখো 7টা, তাহলে একদম মিডলেরটা ধরবা। তাহলে মিডলের মধ্যমানটাকে তুমি ধরবা হচ্ছে আনুমানিক গড়, বা এটাকে এ লিখবা, এ হচ্ছে আনুমানিক গড়। তো এখন তাহলে ওই বরাবর তোমার ধাপ বিচ্যুতি 0 আসবে, নিচের গুলো পজিটিভ, আর উপরেগুলো হচ্ছে তোমার নেগেটিভ, উপরেগুলো নেগেটিভ, -1 -2, বুঝছো? এই আচ্ছা, 0 নিচের গুলো পজিটিভ, উপরগুলো নেগেটিভ। তাহলে এবার গুণ করো 2 1 এটা হচ্ছে তোমার, দেখো এফআই ইউআই, তাহলে এটা হচ্ছে ইউআই, এটা হচ্ছে এফআই বা গণসংখ্যা, এটা হচ্ছে এফআই বা গণসংখ্যা। তাহলে এখন যদি দুইটা তুমি গুণ করো এফআই ইউআই, তাহলে ওখানে আসতেছে -2, -2 1 2, এটার সাথে এটা গুণ করো -5, এটা তো ভাইয়া 0, এটা গুণ করলে 4 1 4, 3 2 6, 3 2 6, এটাই। তাহলে এখন সবগুলো যদি যোগ করো, 6 4 10, 10 থেকে 7 বাদ দাও, তাহলে +3 পাবা তুমি, এটা +3। আচ্ছা, এবার কথা হলো এই সূত্রে আমরা সবগুলো বসাই দিব। দেখো তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে এটা আনুমানিক গড় কত পাইছি ভাইয়া, ধরে নাও 25.5, 25.5 প্লাস এফআই ইউআই কত পাইছি 3, ডিভাইডেড এন এর মানটা বলো। এন এর মানটা হচ্ছে টোটাল শিক্ষার্থী হচ্ছে 20 জন, টোটাল শিক্ষার্থী কত 20 জন, ইন্টু শ্রেণী ব্যবধান কত করে 10 করে, 10। তো এই হচ্ছে বিষয়। তো এখন তাহলে দেখো কত আসে হিসাব করলে, কাটাকাটি করলে তুমি নিচে পাচ্ছ 2, এই 0 0 কাটা দাও, তাহলে 3/2 হচ্ছে 1.5, তাহলে 25.5 প্লাস 1.5, তাহলে এটা হচ্ছে 26 27, তাহলে 27 হচ্ছে এটার অ্যান্সার। তাহলে আগেগুলো দেখছো মাঝামাঝি পয়েন্ট, আমি তোমাকে বললাম না যে সবগুলো সেম পয়েন্টের 1 2 3 বেশি এরকম। তাহলে গড় আসলো তোমার 27, মধ্যক আসছে, প্রচুরক আসছে, ওটা 24-এর কাছাকাছি। তো এই হচ্ছে বিষয়। তো দেখলাম আমরা যে 3টা কেন্দ্রীয় প্রবণতার মধ্যে গড়টা একটু মানে বেশি তথ্য দরকার হয়। আচ্ছা, তাহলে প্রথমে আবার বলি, এটা হচ্ছে আনুমানিক গড়, আর এই টোটালটাকে মিলে বলা হয় বিচ্যুতির গড়, বুঝছো? এটাকে বলা হয় কিন্তু বিচ্যুতির গড়, বিচ্যুতির গড়।
এটাও এমসিকিউ কিন্তু আসে, বিচ্যুতির গড়। আর ধাপ বিচ্যুতি তো এটা ইউআই, তাহলে ধাপ বিচ্যুতির সূত্রও কিন্তু ইউআই, এটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এতে এমসিকিউ আসে। ধাপ বিচ্যুতি এটা হচ্ছে ইউআই xi মাইনাস এ ডিভাইডেড এইচ। ঠিক আছে, তাহলে এখন তোমাকে বলেও দিতে পারে যে বিচ্যুতির গড় দেওয়া আছে, শ্রেণী ব্যবধান দেওয়া আছে, আনুমানিক গড় দেওয়া আছে, তাহলে তোমার গড় কত হবে, এগুলো এমসিকিউ আসতে পারে। তখন এটার ক্যালকুলেশন দেওয়া থাকে, এইচও দেওয়া থাকে, এও দেওয়া থাকে, তখন কিন্তু তুমি মান বসায় বের করতে পারবে। এখন যদি তুমি নাই জানো যে বিচ্যুতির গড় কোনটা, তখন কিন্তু তুমি বের করতে পারবে না। তো এই গেল তোমার হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা। তো এই তিনটার মধ্য থেকে গড় এবং মধ্যকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? তাহলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গড়টা তো আসবেই, এটা পাশাপাশি মধ্যকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই দুইটা তো চলে আসবেই। তারপরে আবার হচ্ছে যে চিত্রের মধ্যে আমাদের তিনটা বিষয় লাগে, একটা হচ্ছে তোমার আয়তলেখ, তারপরে গণসংখ্যা বহুভুজ এবং ক্রমজড়িত গণসংখ্যা। তো এই একটা সারণীর মাধ্যমেই আমরা হচ্ছে যে ওই পার্টটাও দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো এখন গ্রাফও এরকম তোমার কেন্দ্রীয় প্রবণতার মতো তিন প্রকার। তো ওইটা আমরা একটু জাস্ট সংক্ষেপে বলে দিব যে গ্রাফ। তো প্রথমটা তাহলে চিত্র বা গ্রাফ, লেখচিত্র বা গ্রাফ, লেখচিত্র। লেখচিত্র এটাও ওই তিন প্রকার। প্রথমটা হচ্ছে আয়তলেখ, প্রথমটা আয়তলেখ, আয়তলেখ। তাহলে এটা দেখতে কার মতো? আয়তর মতো, বুঝছো? দেখতে হচ্ছে আয়তর মতো, অর্থাৎ তোমার খাম্বার মতো আর কি, বুঝছো? আচ্ছা, দুই সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ, এটা দেখতে পাহাড়ের মতো, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ। আচ্ছা, আর শেষেরটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ, ওটার কিন্তু আলাদা নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ বা অজীব রেখা, অজীব রেখা। প্রথমে যখন এটা তোমার, আমরা যখন এসএসসিতে এটা পড়াই টিচার, তো স্টুডেন্টের মুখে এই নাম শোনা গেছে। তো আমার এক পরিচিত এক ছোট বোন বলতো অজিত রেখা, বুঝছো? ওই স্যারের নাম ছিল অজিত, এই জন্য অজিত রেখা। আচ্ছা যাই হোক, শোনো, তাইলে এই একটা সারণী থেকে, একটা বক্স থেকে আমরা তিনটা চিত্র কিভাবে আঁকতে হবে, জাস্ট ফান্ডামেন্টাল গুলো দেখবো, যে কোনো প্রশ্ন আসলে যেন তোমরা আঁকাইতে পারো। তো প্রথমে আয়তলেখটা দেখবো, তারপরে গণসংখ্যা বহুভুজ, তারপরে অজীব রেখা। তো এখন আগে একটু রিভিউ দেই যে এখান থেকে কি কি লাগবে। আয়তলেখ আঁকানোর জন্য তোমার কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, বুঝছো? আয়তলেখ আঁকার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এগুলো এমসিকিউ আসতে পারে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে। তাহলে একটু বাংলায় লিখে নেব, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে। আর গণসংখ্যা হলে হচ্ছে, এবং গণসংখ্যা বহুভুজের জন্য তোমার শ্রেণীর মধ্যমানগুলো লাগবে, বুঝছো? শ্রেণীর মধ্যমান লাগবে জাস্ট। আচ্ছা, আর কিছুই লাগবে না, বক্সে যা আছে তাইলে হবে। এবার দেখো, যেহেতু অজীব রেখাটা ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ, তাহলে ভাই অবশ্যই এখানে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে এটা অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। আচ্ছা, তো এই তিনটা ফান্ডামেন্টাল বিষয় তিনটা চিত্রের ক্ষেত্রে লাগবে। এখন কোনটা কিভাবে আঁকবো সেটা আমরা দেখি। শুরুতে আয়তলেখ দেখি, যে আয়তলেখে লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অর্থাৎ দেখো 1 থেকে 10 এটা এখানে চলমান, কিন্তু এই যে 10 অর্থাৎ 10.5, 10.2, 10.7 এগুলো নাম্বারও তো কেউ পাইতে পারে। তো ওই সংখ্যাটা ব্যালেন্স করার জন্য আয়তলেখ আঁকানোর জন্য তোমার ওই 0.5 কমাইতে হয়, পরেরটা 0.5 বাড়াইতে হয়, বুঝছো? তাহলে গণসংখ্যাটা লেখার আগে জাস্ট হচ্ছে যে তোমার কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লাগবে, বুঝছো? তাহলে এটা কিন্তু তোমার তখন এটা 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, এটা 3 নাম্বার কলাম হয়ে যাবে, আর এটা হয়ে যাবে তোমার 2 নাম্বার কলাম। যেহেতু আমি লিখে রাখছি এই জন্য তোমার ওই পরে লিখতেছে, ওটা কিন্তু তোমরা কিন্তু আগে লিখবা, গণসংখ্যার আগে। তো দেখো, এটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা তোমার এটা 2 নাম্বারে লিখতে হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটা কিন্তু আমি বলে দিলাম 2 নাম্বারে লিখতে হবে। তাহলে এখানে লিখলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, শ্রেণীসীমা। আর তোমরা বলো না যে ভাই আবার অবিচ্ছিন্ন বানান পারে না আর কি, ঠিক আছে? শর্টকাটে লিখে দিচ্ছি। তাহলে এখন আমি বললাম যে 0.5 আগাইতে হবে, 0.5 বাড়াইতে হবে। তো 0.5 কমাও এখান থেকে, 1 থেকে, তাহলে 0.5 হয়ে যাবে, আর ওটা বাড়াইলে 10.5 হবে।
কেন করতেছি এটা? ব্যালেন্স করার জন্য, যে কমন যেন থাকে পার্ট। তাহলে এটাকে 0.5 কমালে 10.5, তাহলে দেখছো এই যে কমন পার্ট চলে আসছে। এটা তুমি 0.5 বাড়াও 20.5, তাহলে এটা কমাও 20.5, এটা 0.5 বাড়ালে 30.5, এটাও তাই করো, 0.5 কমালে 30.5, এটা হচ্ছে তোমার 0.5 বাড়ালে 40.5, এটা হচ্ছে তোমার 40.5, এটা হচ্ছে 50.5। তো এই তো হয়ে গেল কাজ। এটা হচ্ছে যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। আচ্ছা, তো এখন দেখো বিষয়টা হচ্ছে যে আমরা ধরো এইরকম এক্স অক্ষ অক্ষ নিলাম স্থানাঙ্ক ব্যবস্থায়, বা গ্রাফ তো দেওয়াই থাকবে। তো এখানে আমাদের নাম্বারটা শুরু হয়েছে 1 থেকে, কিন্তু তোমার পরীক্ষায় যদি 30 বা 40 বা 50 বা 60 থেকে শুরু হয়, তখন ওইটা বোঝানোর জন্য ওই কাটা দাগ দিতে হয়, বুঝছো? তাহলে আমাদের যেহেতু হচ্ছে যে এটাই শূন্য বা মূলবিন্দু, এই জন্য এখান থেকেই শুরু করছি। দেখো তাহলে দেখো আমাকে 0.5 থেকে শুরু করতে হবে 10.5। তাহলে আমি এটা ধরলাম যে 0.5 হচ্ছে আমাদের এইটা। তাহলে দেখো ঘর কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। আমার যেহেতু গ্রাফ নাই, আমি হচ্ছে যে সমান মাপ দেওয়ার জন্য কেটে নিচ্ছি 1টা 2টা 3টা 4টা। এখানে ধরো আরেকটা করে নিই, 1, দাগগুলো আবার দিয়ে দাঁড়াও, 2 3 4, এটা ধরো 5। তাহলে 0.5 আমি নিয়ে ফেলছি। তাহলে এটা নিব হচ্ছে তোমার 10.5, এটা হচ্ছে 20.5। বুঝছো? শ্রেণীর দেখো তুমি জাস্ট নিম্ন সীমাগুলো নিলেই হচ্ছে, লাস্টে উচ্চ সীমাটা নিয়ে নিবা। তাহলে ঠিক আছে, 20.5, তাহলে এটা হচ্ছে তোমার 30.5, এটা 40.5, এটা লাস্ট হচ্ছে 50.5। ঠিক আছে? তাহলে এখন নাম্বারগুলো ভাই দেওয়াই আছে, 0.5 থেকে 10.5 এর মধ্যে একজন, তাহলে এটা থেকে একজন, তাহলে এইভাবে নিবা 1 2 3 4 5 6 7 8 9 10, যাইতে থাকবে। তাহলে এটা 8, 1 2 3 4 5, এটা 5, এটা 3 নাম্বার দিলে দিতে পারো। তাহলে এই বরাবর কি হলো? হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। স্কেল লিখে দিবা যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এই বরাবর হচ্ছে গণসংখ্যা, এটা লিখে দিব, এই বরাবর হচ্ছে গণসংখ্যা, আর এই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে স্কেল নির্ধারণ এটা লিখবা। আর কয় ঘর পর পর নিচ্ছ? এই বরাবর সাধারণত তোমার হচ্ছে 1 ঘর পর পর এক একক ধরা হয়, আর উচ্চতা বরাবর তোমার সুবিধা মতো মান নিবা। 5 ঘর পর পর এক একক হতে পারে, 1 ঘর পর পর হতে পারে, 2 ঘর পর পর হতে পারে। তো সুবিধা মতো মান নিয়ে তুমি গ্রাফে বসাই দিবা, যে গণসংখ্যা হিসাবে আর কি। আমার তো ছোট গণসংখ্যা, এই জন্য হচ্ছে আমার ধরো 5 ঘর পর পর এক একক নেওয়া লাগছে। তাহলে গ্রাফটা দেখতে সুন্দর হয়েছে। তাহলে দেখো, তাহলে 0.5 থেকে 10.5 এর মধ্যে কয়জন? একজন। তাহলে এটা একজন, এখানে দিলাম। তারপরে দেখো এটা হচ্ছে 1, আমি মধ্যে মাঝখানে দিব 10.5 থেকে 20.5, এটা 5 জন। তাহলে এটা হচ্ছে তোমার এই জায়গাতে। এবং 20.5 থেকে দেখো এটা 7 জন, তাহলে 7 সর্বোচ্চ। এটা থেকে এটা 7 জন, তাহলে এখানে। আচ্ছা, আর এটা থেকে 30.5 থেকে 40.5 4 জন, তারপরটা 3 জন, তাহলে এটা 4 এখানে, তারপরটা 3 জন এই জায়গাতে, এই জায়গাতে। তাহলে এখন দেখো আমি যে এটা কিভাবে ব্যালেন্স করি এখান থেকে। তাহলে এটা হচ্ছে খাম্বা আঁকাই দিলাম, এই দেখো, দেখছো? আচ্ছা, আয়তলেখ। তাহলে এটা হচ্ছে ভাইয়া কয়জন? 5 জন। তাহলে এই শ্রেণী পর্যন্ত তুমি দাগ দিয়ে দিবা 5 পর্যন্ত। তাহলে এই যে 5 জন। আচ্ছা, তারপরে শ্রেণী পর্যন্ত 7 জন, এটা পর্যন্ত 7 জন, 7 জন। তারপরে হচ্ছে তোমার 4 জন, 4, আর লাস্টেরটা হচ্ছে 3। এই যে, ঠিকছো? খুব কত সুন্দর হয়ে গেল। তো তোমরা হচ্ছে যে গ্রাফে এগুলো আঁকায় আগে আঁকায় যাবা, তাহলে পরীক্ষাতে প্রবলেম হবে না। তো এই হচ্ছে বিষয়। এখন কথা হলো এখান থেকেই জাস্ট হচ্ছে যদি আমরা ইয়ে করতাম, কি বলে, 2 নাম্বার, অর্থাৎ তোমার হচ্ছে গণসংখ্যা বহুভুজ আঁকাইতাম, তাহলে কি হতো? তো দেখো এখানে জাস্ট হচ্ছে একটু এখান থেকে আমি দেখাই দেবো তোমাকে গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ। তো ওই দুটা সেম আসলে, বুঝছো? তো এটার ক্ষেত্রে লাগছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর গণসংখ্যা বহুভুজের জন্য তোমার কি, যে শ্রেণীর মধ্যমান বা এক্সআই, এক্সআই অথবা শ্রেণীর মধ্যমান, একই কথা, শ্রেণীর মধ্যমান এটা লাগবে, তোমার মনে রাখতে হবে, শ্রেণীর মধ্যমান। তাহলে কথা হলো ভাইয়া, আমরা প্রথমটা রাখবো, 3 নাম্বারটা 3 নাম্বারের জায়গায় থাকবে, 2 নাম্বারে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিছি। তো
ওই জায়গাতে তোমার কি নিতে হবে, শ্রেণীর মধ্যমান। তাহলে শ্রেণীর মধ্যমানগুলো দেখো কি হবে, এটাকে তোমার হচ্ছে তো যে একটু আগে বের করছিলাম আমরা, কোথায় গড় নির্ণয়ের ক্ষেত্রে, যে দুটা যোগ করে দুইটা ভাগ করতে, তাহলে এটা আসতেছে তোমার হচ্ছে এটা আসছে তোমার 5.5। তাহলে তখন এই লাল কলমের যেটা, এটা ইনপুট দিব, এটা 10.5 একদম মিডল ইনপুট দিব, বুঝছো, মানে 10 করে বাড়াও আর কি, 15.5 আসবে, 5.5, 15.5, হ্যাঁ, তাহলে 10 করে বাড়বে আর কি। তাহলে এটা 15.5, এটা 25.5, এটা তোমার 35.5, এটা 45.5। ঠিক আছে, সেম আগেরগুলো যেভাবে তোমার লাইন টেনে মিলাই দিছো, এটা জাস্ট কি করতে হবে জানো, মিডলে জাস্ট মানটা নিতে হবে, যেটার মিডলে মান কত 1, এটা কত পাইছিলা 5, তারপরটা 7, তারপরটা 4, তারপরটা 3। তাহলে এখন পাহাড় আঁকাই দিবা, বুঝছো কিভাবে, এখান থেকে শুরু করে নিচে দাগ দিবা, দাগ দেওয়ার পর এটার সাথে এটা মিলাই দিবা, এটার সাথে এটা, এটার সাথে এটা, সুন্দর করে স্কেল দিয়ে মিলাই দিবা, আর এটার হচ্ছে লাস্ট হলে একদম লাইনে মিলাই দিবা, কোথায় এটা মিলাই দিবা, এবং যেখানে মিলছে সেই জায়গাতে, এই যে এখানে। তো এইটাই হচ্ছে আমাদের, দেখো এটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। তো বিষয়টা হচ্ছে যে আয়তলেখের চাইতে গণসংখ্যা বহুভুজটা বেশি ইম্পর্টেন্ট, আয়তলেখ 10% আর এটা 90% ইম্পর্টেন্ট। তো এরপরে হচ্ছে লাস্ট আমরা দেখবো ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ। দেখো তাহলে গ্রাফের মধ্যে আরেকটা বাদ আছে, ওইটা আমরা মুছে দিয়ে ওটা আঁকাই দিচ্ছি। তাহলে 1 আর তোমার হচ্ছে এটার আবার 1 আর 2 ঠিক থাকবে, মানে সেম থাকবে, জাস্ট এই জায়গাতে চেঞ্জ হবে। তাহলে এটা চেঞ্জ করে দিচ্ছি আমরা, দাঁড়াও। তাহলে এটা 1, এটা 2 থাকবে, আর এই 3-এ কি হবে, এফসি বা ক্রমযোজিত গণসংখ্যা। একটু আগেই লিখছিলে তোমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, আমরা জাস্ট আবার বের করব। তাহলে দেখো প্রথমটা ওই রকমই থাকবে, 1, 1 আর 5-এ 6, 6 আর 5-এ 13, 13 আর 6-এ 4-এ 17, এটা হচ্ছে 20। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি একটু আগেই বললাম যে 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ভাইয়া অজীব রেখা বলতেই এটার আর একটা নাম কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ, অজীব রেখা, অজীব রেখা। তাহলে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ, ক্রমযোজিত গণসংখ্যা চিত্র বা গ্রাফ আর কি। ঠিক আছে, একই কথা। তো দেখো অজীব রেখার আঁকার জন্য আমাকে কি কি করতে হচ্ছে দেখো। তা আমরা এক্স অক্ষ অক্ষ নিলাম, নেওয়ার পর দেখো এই যে এক্স অক্ষ বরাবর কিন্তু ভাইয়া শ্রেণীর উচ্চ সীমা নিতে হবে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এক্স অক্ষ বরাবর শ্রেণীর জাস্ট হাইস্ট ভ্যালু, শ্রেণীর হাইস্ট ভ্যালুগুলো নিতে হবে, উচ্চ সীমা। আর ওয়াই অক্ষ বরাবর তো তুমি জানোই যে এফসি নিতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই বরাবর হচ্ছে এফসি, তোমরা লিখবা খাতায়, বাংলায় লিখে দেবে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা। তো এখন ওই যে আগের মতো ভাইয়া যে শ্রেণীর উচ্চ সীমা 5টা দিব, 1টা 2টা 3টা 4টা, যে 5টা ঘর। তাহলে এখন শ্রেণীর উচ্চ সীমাগুলো জাস্ট হচ্ছে আমরা বসাই দিব। তো দেখো তাহলে তাহলে এখান থেকে আমরা একটা কাটা দিয়ে এখান থেকে শুরু করি, 1 থেকে শুরু 1, তাহলে শ্রেণীর উচ্চ সীমা এখানে 10, 10, এই জায়গায় হচ্ছে 20, 30, 40, 50। তাহলে এখন খেয়াল করো যে 10 যে নাম্বারটা, অর্থাৎ 1 থেকে 10 শ্রেণী পর্যন্ত একজন ছিল ভাইয়া, তাহলে সেই একজন আমি এখানে বসাই দিলাম, এটা ছোট ছোট করে দিত, এটা আবার 20 জন তোমাকে কিন্তু এই লাইনে দেখাইতে হবে, তাহলে মানে এক ঘর সমান 1 একক নিতে হবে। তাহলে দেখো এই যে এটা আমার ধরো 5, এটা ধরো 10, এটা 15, এটা 20, আমার সুবিধা মতো নিচ্ছি, তাহলে এইটুকুর মধ্যে আমার হয়ে যাবে। তাহলে খেয়াল করো যে এটাতে একজন, তাহলে একজন হচ্ছে ভাইয়া বেশি দূর যাবে না, এটা একটু বড় করে উপরে দেখালাম এইটা, আর 20, তাহলে দেখো এই 20 পর্যন্ত কতজন, 6 জন, কিন্তু জাস্ট ক্রমযোজিত গণসংখ্যাগুলো নিতে হবে। তাহলে এই 20 পর্যন্ত 6 জন, 5-এর উপরে একটু 6, এখানে এখানে একটু কম বেশি হচ্ছে, 30 এখানে যাবে তোমার 13, তাহলে 10, 11, 12, 13 এখানে, তাহলে এই যে 13। আচ্ছা, 40 পর্যন্ত যাবে কত, 17, 17, তাহলে 20 থেকে একটু কম, এই যে 17, আর লাস্টে হচ্ছে তোমার 20, এই যে এখানে হাইস্ট ভ্যালু। তাহলে দেখো এখন কি করবো, জাস্ট যোগ করে দেবো, কোত্থেকে, এখান থেকে। তাহলে এখান থেকে এটা যোগ করে দিব হাত দিয়ে সুন্দর করে দিব, যেন ওখান থেকে চলে যায়। তাহলে এটাই হচ্ছে তোমার ক্রমযোজিত গণসংখ্যা গ্রাফ। তাহলে এটা কি বোঝাচ্ছে, টোটাল নাম্বারটা এই হারে বাড়ছে, 1 থেকে শুরু হয়েছে,
20 পর্যন্ত যায় পৌঁছাইছে, অর্থাৎ টোটাল n পর্যন্ত যে পৌঁছাইছে, n ইকুয়ালস টু কিন্তু 20 ছিল। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আরেকবার রিভিউ দিব কোনটার ক্ষেত্রে কি লাগবে। তুমি যদি আয়তলে কাকাও তাহলে মিল করার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, তাহলে এটা হচ্ছে এক্সট্রা লাগতেছে। আর অজীব গণসংখ্যা বহুভুজের জন্য শ্রেণীর মধ্যমান লাগতেছে, এটা এক্সট্রা তথ্য। আর এখানে এক্সট্রা তথ্য লাগতেছে তোমার এফসি বা ক্রমজোড়িত গণসংখ্যা। কেন? কারণ আমরা জানি যেহেতু ক্রমজোড়িত গণসংখ্যা মানেই হচ্ছে অজীব রেখা, বুঝছো? তাহলে অজীব রেখা বলতে ক্রমজোড়িত গণসংখ্যা গ্রাফ। তো এই হচ্ছে বিষয়। তো টোটাল দেখো যে এই কয়েকটা বিষয় বা আজকের ক্লাসটা করলেই কিন্তু তুমি মিনিমাম 2টা সিকিউ লিখে আসতে পারবা। তো ওই যার একটা কথা বললাম যে বইয়ের 12 নম্বর অঙ্কটা ওই একাই 100, যারা এসএসসি 26 পরীক্ষা দিবা অবশ্যই একটা আনগ্রুপ ডাটা থেকে আসবে, সেটা 12 নম্বর অঙ্কের মতো। তো ওটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমরা ওই একটা অঙ্কের আলাদা সলিউশন দেব একটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।